এই যে আমাদের এইখানে যে গণহত্যা হয়ে গেল, এর বিরুদ্ধে কিন্তু প্রবলভাবে প্রতিরোধ করছে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা। বিএনপি কে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। বিএনপি যে রাজনৈতিক দল হিসাবে সারা বিশ্বে যে একটা প্রবল আলোড়ন তুলবে, আজকে বনে বা বার্লিনে, আমি জার্মানিতে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখিনি। যেইভাবে আপনার হেলিকপ্টার থেকে রাজপথ থেকে গুলি করে নিরীহ নিরস্ত্র শত শত শিক্ষার্থীকে মেরে ফেললো, যাদের বয়স 10 বা 14 থেকে 24 বছর। এই যে তারুণ্যের শক্তিকে যেইভাবে নির্মম ভাবে এটা যে হলো, এর জন্য কিন্তু আসলে বিএনপিকে একটু দায়ভার নিতে হবে। কারণ একটা রাজনীতিতে একটা কথা আছে কি, আমি আপনাকে অতটুকুই পুশ করতে পারবো যতটুকু আপনি আমাকে পুশ করতে দিবেন। যেটা বললেন যে 21 জন বেওয়ারিশ, 21টি বেওয়ারিশ দেহ কবর দিয়েছে বা দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। আমাদের যতটুকু তথ্য আছে, এই সংখ্যাটা আরো বেশি। এবং এটা আসলে বেওয়ারিশ না, এরা ঢাকাতেই ছিল হয়তোবা, নিশ্চয়ই বাবা মা আছে, কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে সরকার মৃতের সংখ্যা লুকানোর জন্য এদেরকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করার জন্য হয়তোবা উদ্যোগ নিয়েছে বা চাপ দিয়েছে। কারণ এই মৃতদেহগুলো যদি পরিবারের কাছে হস্তান্তর করা হয়, তাহলে কিন্তু একটা মৃতের সঠিক না হোক কাছাকাছি সংখ্যা কিন্তু পাওয়া যাবে। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে মৃতের সংখ্যা এসে 200-তে এসে থেমে গিয়েছে। সরকার বলছে বা আমাদের ঢাকার গণমাধ্যমগুলো সরকার নির্দেশিত সংখ্যাটাই বলছে, এর বেশি কিছু বলছে না। এইটা হচ্ছে যে আমার মনে হয় যে বেওয়ারিশের দেহ হিসাবে দাফন বা সৎকার হয়েছে এই সংখ্যাটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আর আপনি যেটা বললেন এই যে পরিবারের যে দুঃখটা, এটা আমাদের মুক্তিযুদ্ধে অনেক মানুষ গিয়েছিলেন, তারা ফেরত আসেননি। তো সেই সব যেসব মায়েদের সন্তান বা খোকারা ফেরত আসেননি, তাদেরকে নিয়ে আমাদের প্রখ্যাত গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল একটা গান লিখেছিলেন। গানটা খুব সম্ভবত সাবিনা ইয়াসমিন গিয়েছেন, আমাদের একজন লেজেন্ডারি শিল্পী। যে ওই রেল লাইনের পারে মেঠো পথটার ধারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে, খোকা আসবে নাকি আসবে না। সেই 71-এ যে আমাদের অনেক খোকা হারিয়ে গিয়েছিল, আমরা 16ই জুলাইয়ের পর থেকে পরবর্তী কয়েকদিনের ঘটনায় আমাদের অনেক খোকা হারিয়ে গিয়েছে। এই খোকা হত্যার দায় কিন্তু আসলে আওয়ামী লীগকে নিতে হবে এবং এদের বিচারের মুখোমুখি হতে হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। কারণ আপনি বলছিলেন যে এই আন্দোলনের পরিণতি কোথায়? এই আন্দোলনের পরিণতি তো সফলতা। এই আন্দোলনের হাত ধরেই তো নতুন বাংলাদেশ গঠিত হবে। এই আন্দোলনের যে সফল পরিণতির মাধ্যমেই তো এদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং এদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর কাজ শুরু হয়ে গিয়েছে। একজন প্রশ্ন করেছেন যে এদেরকে গণহত্যার কারণে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ক্রিমিনাল কোর্টে এদেরকে নেওয়া যায় কিনা। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের একটা অংশ আলামত সংগ্রহ করেছে এবং সেই মামলা দায়ের করা হবে, আপনি নিশ্চিত থাকেন। প্রবাসীরাও দেখুন দেশে দেশে বেশ ফুসে উঠছে, এইটার একটু চিত্রটা যদি বলতেন। আর পাশাপাশি বিভিন্ন দেশের শক্তিশালী দেশগুলোর দৃষ্টিভঙ্গিটা এই মুহূর্তে কেমন, ভারত ইনক্লুডিং ভারত? আহ, এটা বিশ্বের বিভিন্ন দেশের, সারা বিশ্বে কিন্তু এটার প্রতিবাদ হচ্ছে এবং সারা বিশ্বের মানুষ কিন্তু জেনে গিয়েছে। আমরা বনে 2টা সমাবেশ করেছি, আমাদের আজকে আরেকটা সমাবেশ ছিল ডুসেলডর্ফে, গতকাল বার্লিনে হয়েছে, জার্মানির কোথাও না কোথাও প্রত্যেক দিনই কিন্তু আমরা বিক্ষোভ সমাবেশ করছি। বাংলাদেশিরা যারা আছেন, আমরা একটা সামারি তৈরি করেছি একটা বাংলাদেশে গত কয়েকদিনে কি ঘটেছে, সেটা আমরা জার্মান যে নাগরিক আমাদের বন্ধু আছে বা পরিচিত বা দর্শনার্থী আছে তাদের মধ্যে আমরা এটা বিতরণ করেছি। এবং বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের শাসক বা সরকার দলীয় বা মানবাধিকার সংগঠন বা রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে কিন্তু কথা বলছে। আমরা তাদেরকে জানাচ্ছি যে বাংলাদেশের বিষয়টা কি। এবং আমরা মনে করি যে এটা হচ্ছে কি, আমরা তো কেবল প্রক্রিয়াটা শুরু করলাম, আমরা আশা করছি যে অচিরেই আমরা এটার একটা সুফল বা এটার একটা প্রতিক্রিয়া দেখতে পাবো। এখানে মিলন ভাই আছে, আমি মিলন ভাইয়ের সামনেই বলছি, উনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত। বাংলাদেশে যে গত কয়েক বছর ধরে বা ধরেন গত 15 বছর ধরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং মানুষজনকে ধরে নেওয়া এবং তাদের গত নির্বাচনের আগে প্রায় কয়েক লাখ বিএনপি নেতা কর্মীদেরকে আটক করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো যে বিএনপি কিন্তু এই বিষয়গুলো আসলে আন্তর্জাতিক যে কমিউনিটি তাদের কাছে তুলে ধরতে পারেননি।
হ্যাঁ, তারা বলেছেন, তারা আমরা দেখেছি তাদের অনেক একটা ধরেন যে আহ, প্রচেষ্টা হয়তোবা ছিল। আমি বলবো যে প্রচেষ্টা ছিল না, কিন্তু সেই প্রচেষ্টাটা সফলতার পরিণতি লাভ করে নাই। কারণ তাদের সেই প্রচেষ্টাটা যদি সফল হতো, তাহলে আজকে আওয়ামী লীগ সরকার এই পর্যায়ে এসে পৌঁছাতে পারতো না। এই যে দানবীয় একটা শক্তি, যেইভাবে আপনার হেলিকপ্টার থেকে রাজপথ থেকে গুলি করে নিরীহ নিরস্ত্র শত শত শিক্ষার্থীকে মেরে ফেললো, যাদের বয়স 10 বা 14 থেকে 24 বছর। এই যে তারুণ্যের শক্তিকে যেইভাবে নির্মম ভাবে এটা যে হলো, এর জন্য কিন্তু আসলে বিএনপিকে একটু দায়ভার নিতে হবে। কারণ একটা রাজনীতিতে একটা কথা আছে কি, আমি আপনাকে অতটুকুই পুশ করতে পারবো যতটুকু আপনি আমাকে পুশ করতে দিবেন। আমরা যদি পলিটিক্যাল রিয়েলিজমের জায়গা থেকে চিন্তা ভাবনা করি, রাজনীতি হচ্ছে একটা আপনি কেওটিক জায়গা, এবং এখানে যে মূলত রাজনীতি বুদ্ধিমত্তার সঙ্গে রাজনীতি করতে পারবে, সেই এনার্কিক পজিশনে কিন্তু সে টিকে থাকবে। তা আমি মনে করি বিএনপির কৌশলগত কিছু ভুলভ্রান্তি ছিল, যেই কারণে বিএনপিও ভুগছে, আমরাও ভুগছি। কারণ এই যে আন্তর্জাতিক জাতিসংঘ বা ইউনাইটেড নেশন বলেন, সেইখানে যে যুক্তিযুক্ত ভাবে এই জিনিসগুলো তুলে ধরা, গুমের বিষয়গুলো তুলে ধরা, আমার কাছে আমি মনে করি যে এটা বিএনপি আসলে পারেনি। এটা হয়তোবা আমার আলোচনা অনেকে নেতিবাচক ভাবে নিতে পারেন, কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে, সেই দায় বিএনপির নিতে হবে। এখন কিন্তু আপনি দেখেন সারা বিশ্বে এই যে আমাদের এখানে যে গণহত্যা হয়ে গেল, এর বিরুদ্ধে কিন্তু প্রবলভাবে প্রতিরোধ করছে প্রবাসী বাংলাদেশিরা। বিএনপিকে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। বিএনপি যে রাজনৈতিক দল হিসাবে সারা বিশ্বে যে একটা প্রবল আলোড়ন তুলবে, আজকে বনে বা বার্লিনে আমি জার্মানিতে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখিনি। জার্মান হুম। বিএনপি করেন, কমিটি করা নিয়ে অনেক কুন্দল হয়, গুতাগুতি হয়, ধাক্কাধাক্কি হয়। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমি বিএনপির পক্ষ থেকে জার্মানিতে কোনো প্রতিবাদ দেখিনি, আমি ব্রাসেলসে কোনো প্রতিবাদ সারা দেখিনি। পৃথিবীতে যে প্রতিবাদ বা যে সব সমাবেশ হয়েছে সবই তাহলে জনগণের সাধারণ মানুষের নেতৃত্ব সুস্থভাবে হয়েছে। করছি, কিন্তু বড় দল হিসাবে কিন্তু বিএনপির একটা ধরেন দায়িত্ব ছিল, যে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, এবং তাদের প্রতি কিন্তু মানুষের একটা আশা ভরসার, মানুষ কিন্তু তাকায় আছে বিএনপির দিকে, যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করবে। আমি হুম। কিছুদিন আগে দেখলাম বিএনপির প্রায় 30-35 জনের একটা আন্তর্জাতিক কমিটি ঘোষণা করা হয়েছে, ধাউস কমিটি। সেই কমিটিতে বিতর্কিত অনেক লোকজন আছে, যারা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের নামে প্রকাশ্যে আপনার গালিগালাজ করেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, যেই রাষ্ট্রদূতগুলো যেই দূতাবাস থেকে এখন আমরা যারা কথা বলছি তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে আমরা দেশের বিরুদ্ধে ভ্রান্তি গুজব ছড়াচ্ছি, সেই রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের খুব মাখামাখি আমরা ছবি দেখি। সেই রাষ্ট্রদূতরা কাছ থেকে তারা এখন এই যে তৃতীয় বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ নেন সরকারের কাছ থেকে, সেই লোকগুলো আবার বিএনপির আন্তর্জাতিক কমিটিতে ঢুকে গেছেন। এখন এইরকম যদি সুবিধাবাদী লোকজন বিএনপির কমিটিতে থাকে, সেই আন্তর্জাতিক কমিটি তো আন্তর্জাতিক অঙ্গনে সরকারের কার্যকলাপ তুলে ধরতে পারবে না, কারণ ও তো সরকারের কাছ থেকে কাজ নিচ্ছে, হুম। ও তো টেন্ডার নিচ্ছে, দেশে তো কাজ করাচ্ছে, এদের তো বিজনেস রিলেশন আছে। আমি মনে করি এই বিষয়গুলোকে বিএনপির আসলে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমার মনে হয় যে কথা বলা উচিত জি। বিএনপির। আপনি মোটামুটি বোঝা যাচ্ছেন এই আন্দোলনেও বিএনপি মোটামুটি একরকম ব্যর্থ সমর্থন দেওয়ার এটা ক্ষেত্রে। আমি মনে করি যে স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষ করছে, সেইখানে বিএনপির অংশগ্রহণ আছে, বিএনপির মানুষ কিন্তু আসছে। সরকার তো বলছে বিএনপি আর জামাতের নেতৃত্বে সবকিছু হচ্ছে, সেই না না না, তফাৎ আছে। কোথায় বিএনপি জামাতের নেতৃত্বে কি হচ্ছে, কারা বলছে এইসব গুজব? ওরাই গুজব ছড়াচ্ছে। এইটা সর্বাত্মক সর্বদলীয় একটা আন্দোলন। রাজনৈতিক দল হিসাবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বা বিএনপির মহাসচিব, জামাতে ইসলামী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, আপনার গণ অধিকার পরিষদ, সবাই এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। হুম। এখন সেই সময় এটা এটা সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে টোটালি একটা মিথ্যা কথা। এটা সর্বদলীয় একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই আছে, এখানে বিএনপি আছে, এখানে জামাত গ্রেপ্তার তো আছে, হচ্ছে বিএনপির নেতারা, আছে, আজকেও বিএনপির এখানে কেন্দ্রীয় নেতারা বামপন্থী গ্রেপ্তার আছে। হয়েছে। জামাত ইসলামের অনেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছে। হুম, গ্রেপ্তারের ক্ষেত্রে তো ওরাই হচ্ছে, বাট না তারা আপনারা বলছেন যে হচ্ছে, না হুম, তারা হচ্ছে, কিন্তু আমি বলছি যে তারা যে দমন নিষ্পেষণ নিপীড়নের যে শিকার হচ্ছে, বিএনপি তো অনেক নেতাকর্মী গুম হয়ে গিয়েছে। এখন বিএনপি কি এই বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যকরভাবে তুলে ধরতে পেরেছে, যে এত নেতাকর্মী গুম হয়ে গেল, এত এত নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে? এই বিষয়গুলো ধরেন এখন বাংলাদেশের পরিস্থিতি হয়েছে কি, আমি আমি যেই জন্য এত বড় ঘটনাটা বললাম, হুম, বিএনপির উপর এই সরকার যে দমন নির্যাতন করেছে, বিএনপি সেটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই।
জি না পারার কারণে সরকার মনে করেছে যে কোনো আন্দোলন তারা এই বিএনপি জামাত করেছে বা গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে দমাতে পারবে। হুম আমার মনে হয় পারবে না, কারণ এবার সাধারণ মানুষের বিরুদ্ধে সরকার, সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষ যখন দাঁড়ায় যায়, এদের মধ্যে কিন্তু আপনার গ্রুপিং, দ্বন্দ্ব, কুন্দল থাকে না। তার মানে এরা এই জায়গাতে আপনি স্পষ্ট যে এই আন্দোলন যেটা চলছে সেটা বিএনপি জামাতের আন্দোলন নয় বা তাদের নেতৃত্বের আন্দোলন নয়, এটা সম্পূর্ণ না, জনগণ সম্পৃক্ত একটা আন্দোলন পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এটা দেশের, সারা দেশের মানুষের আন্দোলন। এবং এই প্রথম আমি বাংলাদেশের মানুষের মধ্যে যে সলিডারিটি দেখলাম, সেটা অভূতপূর্ব একটা ঘটনা। এবং বাংলাদেশের সর্ব এই এবং জাতিসংঘের বক্তব্য, আন্তর্জাতিক মিডিয়ার ভূমিকা কিভাবে দেখছেন, মিডিয়া কিভাবে এটাকে তুলে ধরছে? আমি তো দেখছি যে আন্তর্জাতিক মিডিয়া, জার্মান গণমাধ্যম, ফরাসি গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম, ইউএস এর গণমাধ্যম এই বিষয়গুলি লেখালেখি হচ্ছে। এবং এই আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য বাংলাদেশের প্রকৃত চিত্র ফুটে ওঠে, এটার জন্য আপনার হচ্ছে এই যারা প্রবাসী বাংলাদেশী আছে, অরাজনৈতিক ব্যক্তি যারা, তারা অসম্ভব মানে আমি বলবো ইতিবাচক ভূমিকা রাখছেন। তারা জাতিসংঘের সঙ্গে কথা বলছেন। তারা ওই যে আমি যেটা বললাম যে অত্যন্ত গুছানো এবং অত্যন্ত পরিকল্পিতভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছেন। এটা হচ্ছে ওই যে বিএনপির মতো না। বিএনপির লোকজনকে দেখলাম কালকে একটা ফর্ম পূরণ করে আইসিসিতে পাঠিয়ে দিচ্ছে যে দেশে গণহত্যা হচ্ছে। আইসিসিতে তো এইভাবে গণহত্যার বিরুদ্ধে মামলা করা যায় না। আইসিসিতে এরকম ফর্ম ফিল আপ করে প্রতিদিন শত শত ফর্ম জমা হয়। আইসিসি এগুলোকে গুরুত্ব দেয় না। সেখানে আপনার গুছানো উপায়ে জি আলামত সহ সেখানে আপনাকে প্রতিবেদন জমা দিতে হবে। আইসিসিতে মামলা করার দুইটা পদ্ধতি আছে, একজন প্রশ্ন করেছিলেন, আমি বলে দিই। একটা হচ্ছে রাষ্ট্রবাদী হয়ে মামলা করে, আরেকটা হচ্ছে যে যদি কোনো সংগঠন বা কোনো ব্যক্তি একটা সুনির্দিষ্ট প্রমাণাদি সহ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি সাবমিশন জি করে, সেইটা যদি ওরা জি মনে করে তদন্ত আপনি করে। বলছেন সেই প্রসেসে যাচ্ছে না, এটা একটা বড় আক্ষেপ। আপনার ধন্যবাদ আপনাকে।